তো কি বন্ধুরা কেমন আছো? আজ এক্সপ্লেন করব বিজনেস প্রপোজালের পরের এপিসোড। তো আগের এপিসোডগুলো যদি এখনো না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম দাদুর সামনে সিনহারি ও তৈমুর মিথ্যেটা ধরা পড়ে যাওয়ায় দাদু সিনহারিকে দেখা করতে বলে, যার জন্য সিনহারি তৈমুকে কিছু না জানিয়েই দাদুর সাথে দেখা করতে যায়। যেখানে দাদু সিনহারিকে জিজ্ঞেস করে তৈমুর সাথে তোমার কি সম্পর্ক। ভয় সিনহারি বলে দেয় ইয়ংসুর জায়গায় সেই তৈমুর সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিল। তো তৈমু তার সত্যি জানতে পেরে তাকে মিথ্যে গার্লফ্রেন্ড বানিয়ে দাদুর সাথে দেখা করায়। সিনহারির এই কথা শুনে দাদু সিনহারিকে তাদের এই মিথ্যে সম্পর্ক বন্ধ করে তৈমুর থেকে দূরে থাকতে বলে। তো ওদিকে সাংহো তৈমুকে জানিয়ে দেয় দাদু সিনহারির সাথে দেখা করতে গেছে। এই শুনে তৈমু দ্রুত বেগে গাড়ি চালিয়ে দাদুর লোকেশনে পৌঁছতে গেলে রাস্তায় তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে সাংহো দাদুকে তৈমুর অ্যাক্সিডেন্টের খবর জানালে দাদু সিনহারির কোনো কথা না শুনেই সেখান থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে পৌঁছে দাদু তো তৈমুর জন্য অনেক চিন্তা হয়, কারণ ছোটবেলাতে তৈমুর মা বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেছিল। তো এর মধ্যেই সিনহারিও হসপিটালে এসে পৌঁছলে দাদু তৈমুর অ্যাক্সিডেন্টের সব দোষ সিনহারির উপরেই দেয় ও তাকে বলে সেখান থেকে চলে যেতে। আর তখনই তৈমু হসপিটাল রুম থেকে বেরিয়ে আসে আর দাদুর সামনে সিনহারির হাত ধরে দাদুকে বলে সে সিনহারিকে ভালোবাসে আর তাদের সম্পর্কটাও মিথ্যে নয়। এই শুনে তো দাদু অনেক রেগে যায়। আর সাংহো এই সবকিছু জেনেও দাদুকে না জানানোর জন্য তাকে বকাবকি করলে তৈমু দাদুকে বলে সব দোষ আমার। দাদু তুমি অন্য কাউকে ভুল বোঝো না আর সিনহারিকেও ক্ষমা করে দাও, কারণ আমি সিনহারিকে বাধ্য করেছিলাম কন্ট্রাক্ট সাইন করতে। কিন্তু দাদু তৈমুর কথা না মানলে তৈমু বলে ঠিক আছে আমি সিনহারিকে ভুলে যাব, সাথে তুমিও নাতি নাতনির মুখ দেখার স্বপ্ন ছেড়ে দাও, কারণ আমি সিনহারিকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করব না। তো এরপর ইয়ংসু সিনহারিকে বাড়ি নিয়ে যায় আর যাওয়ার সময় ইয়ংসু সিনহারিকে বলে দাদু সবকিছু জেনে যাওয়ায় তৈমু নিশ্চয়ই তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু এর মধ্যেই বৃষ্টি শুরু হলে সিনহারি ইয়ংসুকে তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে আর গাড়ি থেকে নেমে সে আবারও তৈমুর কাছে হসপিটালে চলে যায়। দাদু তখনও সেখানেই ছিল। দাদুকে দেখে সিনহারি বলে বাইরে বৃষ্টি হচ্ছে, যার জন্যই সে তৈমুর কাছে এসেছে। এই শুনে দাদু সেখান থেকে চলে যায় আর সিনহারি তৈমুর ঘরে গেলে তৈমু জানলার সামনে দাঁড়িয়েছিল। এরপর তৈমু আবারও সিনহারির সাথে তার মা বাবার কথা বলছিল আর তখনই সে সিনহারিকে বলে আমি জানি বাইরে বৃষ্টি হওয়ার জন্যই তুমি এখানে এসেছো, আমাকে এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ সিনহারি। এরপরই তৈমু সিনহারিকে তার মা বাবার অ্যাক্সিডেন্টের দিনের ঘটনাগুলো বলতে শুরু করে, যেখানে সে বলে তার জন্যই তার মা বাবা আজ পৃথিবীতে নেই। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তৈমুর জন্মদিনের দিন তার মা বাবার কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, কারণ তৈমু তার বাবা মার কাছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য জেদ করায় তার বাবা জোরে গাড়ি চালাচ্ছিল আর মুষলধারে বৃষ্টির জন্য কিছুই দেখতে না পাওয়ায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তৈমু ছোটবেলা থেকেই এটাই ভেবে বড় হয়েছে যে তার বাবার মৃত্যুর জন্য সেই দায়ী। এই সবকিছু শুনে সিনহারি তাকে জড়িয়ে ধরে বলে কোনো কিছুর জন্য নিজেকে দোষ দিও না, যা হয়েছে তার জন্য তুমি দোষী নও। সিনহারিকে সাথে পেয়ে তৈমু নিজেকে একটু হালকা মনে করে। পরের দিন সকাল হলে সিনহারি দেখে সারা রাত সে তৈমুর পাশে বসেই কাটিয়ে দিয়েছে। তৈমুকে ঘুমোতে দেখে সিনহারি তার গালে একটা কিস করে চুপচাপ সেখান থেকে বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে তার আরো বিপদ হয়। সে যখন লুকিয়ে লুকিয়ে তার ঘরে ঢুকছিল তখনই সিনহারির মা ঘুম থেকে উঠে সিনহারিকে দেখে ভাবে সিনহারি হয়তো তাড়াতাড়ি অফিসে যাচ্ছে, যার জন্য তাকে তখনই আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। সে বাড়ি থেকে বের হলে দেখে ইয়ংসু সেখানে এসেছে। সিনহারি আগের দিন রাতে তার ফোনটা ইয়ংসুর গাড়িতেই ফেলে এসেছিল। তো ইয়ংসু সিনহারিকে বলে দেখো ইউরা সোশ্যাল মিডিয়াতে কি করেছে। তো সিনহারি ফোন অন করে দেখে ইউরা তারও তৈমুর একটা ফটো পোস্ট করেছে আর সেখানে লিখেছে সিনহারি 7 বছর থেকে মিনুকে ভালোবাসে আর কাজের জন্য এখন নিজের অফিসের প্রেসিডেন্টের সাথেই ডেট করছে। তো ইউরার এই পোস্ট আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে তাদের অফিসের প্রায় অনেকেই এই ব্যাপারটা জেনে যায়, এমনকি তৈমুর দাদুও। সবাই সিনহারিকেই খারাপ ভাবে, এমনকি সিনহারির অন্যান্য কলিগরা তাদের ডিপার্টমেন্টে এসে সিনহারির নামে খারাপ খারাপ কথা বলতে থাকে। এর মধ্যেই সিনহারি অফিসে ঢুকলে সিনহারির টিম লিডার লেট করে আসার জন্য তাকে অনেক বকাবকি করে আর সাথে এটাও জানায় অফিসের ম্যানেজমেন্ট টিম তাদের প্রজেক্টের দায়িত্ব অন্য টিমকে দিয়ে দিয়েছে ও তাদের টিমকে আপাতত কোনো কাজ করতে বারণ করেছে। এই জন্য সিনহারির টিম মেম্বাররাও তার উপর একটু রেগেছিল, যার জন্য সিনহারি একা একাই বসে ভাবে তার আজকে অফিসে আসাটা উচিত হয়নি। এর মধ্যেই ইয়ংসু সিনহারিকে ফোন করে জানায় সে সাংহোর থেকে শুনেছে চেয়ারম্যান কাং সোশ্যাল মিডিয়ার ব্যাপারে তৈমু
তৈমুকে কিছু জানাতে না করেছে। এই শুনে সিনহারি ঠিক করে সেও তৈমুকে কিছু জানাবে না। এরপর সিনহারি তার টিম মেম্বারদের দেখে লুকিয়ে পড়ে, কারণ সে ভাবছিল তারা হয়তো সিনহারির ওপর খুব রেগে রয়েছে। এর মধ্যেই তাদের অফিসের দুজন এমপ্লয়ি সিনহারির নামে খারাপ কথা বললে সিনহারির টিম মেম্বার মিস্টার খে তাদের কথার কড়া জবাব দেয়। সিনহারি দূর থেকে তাকে সাপোর্ট করতে দেখে খুব ইমোশনাল হয়ে যায় এবং দৌড়ে তাদের দিকে আসতে গিয়ে পড়ে গেলেও উঠে তাদেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো অন্যদিকে সিনহারির মা বাবা এসব ব্যাপারে কিছু জানে কিনা তা জানার জন্য ইয়ংসু তাদের দোকানে আসে, কিন্তু তখনই সেখানে এক কাস্টমার সিনহারির ফটো তার বাবাকে দেখাতে গেলে ইয়ংসু তাকে আটকানোর জন্য রেস্টুরেন্টে দাঁড়িয়ে বলে আজকে সবার খাবার বিল সেই পে করবে, যার জন্য ইয়ংসুর অনেক টাকা খরচ হয়ে যায়। এবার রাতে সিনহারি ইয়ংসুর সাথে দেখা করলে ইয়ংসু বলে এই সবকিছুর জন্য মিনু দায়ী, তাই মিনুকে সিনহারির দু চার কথা শোনানো উচিত। কিন্তু সিনহারি ইয়ংসুকে বলে যা হয়েছে তা তো হয়েই গেছে, তো ওসব কথা বাদ দাও। রাতে সিনহারি বাড়ি ফিরলে তৈমু তার হসপিটালের পাশেই একটা ল্যান্ড নাম্বার থেকে সিনহারিকে ফোন করে। তৈমু একটু আপসেট ছিল, কারণ সে ভেবেছিল সিনহারি হয়তো তার সাথে একবার দেখা করতে আসবে। তৈমু সিনহারির সাথে কথা বললে বুঝতে পেরে যায় সিনহারি কিছু নিয়ে টেনশন করছে, কিন্তু সিনহারি তৈমুকে কিছু জানাতে চায় না। এরপর তৈমু সিনহারিকে বিয়ের জন্য প্রপোজ করতেই যাবে, কিন্তু তার আগেই ফোনটা কেটে যায়। তৈমু হসপিটালে তার রুমে আসলে দাদুকে কারোর সাথে কথা বলতে শোনে, যেখানে দাদু তৈমুকে আমেরিকার ব্রাঞ্চে শিফট করার কথা বলে। তো তৈমু দাদুকে জিজ্ঞেস করে সে তাকে সিনহারি থেকে আলাদা করার জন্যই আমেরিকা পাঠাতে চায়। দাদু বলে যদি 2 বছর আমেরিকাতে থাকার পরেও তোমার সিনহারির প্রতি ভালোবাসা থাকে তাহলে আমি তোমাকে কোনো কিছু থেকেই আটকাবো না। তো তৈমু তখনই দাদুকে জানিয়ে দেয় আমি সিনহারিকে বিয়ে করতে চাই আর তাকে ছেড়ে কোথাও যাব না। তো রাতে একদিকে সিনহারি তৈমুর কথা ভাবছিল, তো অন্যদিকে তৈমুও সিনহারির কথাই ভাবছিল। এরপর দেখা যায় সাংহো আর ইয়ংসু বাড়ি ফিরলে সেখানেই ইয়ংসুর পিতা তাদের সাথে দেখা করতে আসে এবং ইয়ংসু ও সাংহোকে তার বাড়িতে ডিনারে ইনভাইট করে। ওদিকে সিনহারি অফিসের কাজ করছিল, তখনই চেয়ারম্যান কাং তাকে ডেকে পাঠায়। তো সিনহারি তার সাথে দেখা করতে গেলে চেয়ারম্যান কাং তাকে গো ফুডের অন্য একটা ব্রাঞ্চে চলে যেতে বলে, আর না হলে জব থেকে রিজাইন করে দিতে বলে। তো পাশাপাশি তৈমু হসপিটালে দুজন নার্সের কথাবার্তায় সোশ্যাল মিডিয়ার সবকিছুই জানতে পেরে সে ভাবে সিনহারি একা একাই এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, যার জন্য সে তখনই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাংহো তাকে আটকানোর চেষ্টা করলেও তৈমু কারো কথা না শুনে অফিসে এসে পৌঁছায়, কিন্তু সে সিনহারিকে দেখতে না পেয়ে তার কথা জিজ্ঞেস করলে সিনহারির কলিগরা জানায় চেয়ারম্যান কাং সিনহারিকে ডেকে পাঠিয়েছিল। এই শুনে তৈমু তৎক্ষণাৎ দাদুর কাছে গিয়ে সিনহারির ব্যাপারে জিজ্ঞেস করলে দাদু বলে সিনহারির জন্যই কোম্পানির বদনাম হয়েছে, তাই সিনহারিকে অন্য ব্রাঞ্চে যেতে হবে। কিন্তু তৈমু বলে দরকার হলে আমি জব ছেড়ে দেবো, কিন্তু সিনহারিকে কোথাও যেতে দেব না। সিনহারিকে খোঁজার জন্য তৈমু সিনহারির বাড়িতে পৌঁছায়। সিনহারির বাবা মা তো তৈমুকে তার কলিগ হিসেবেই চিনত। তো তৈমু তাদের সিনহারির কথা জিজ্ঞেস করলে তারা তো খুব অবাক হয়। তখনই সিনহারির ভাই এলে তৈমু তার ভাইকে নিয়ে সিনহারিকে খোঁজার জন্য বেরিয়ে যায়। যাবার সময় তৈমু সিনহারির বাবা মাকে মা বাবা বলে ডাকে, যা শুনে সিনহারির বাবা মা তো ভারী অবাক হয়। ওদিকে সিনহারি ভাবে সে হয়তো চেয়ারম্যান কাংকে একটু বেশি খারাপ বলে এসেছে, যেখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় চেয়ারম্যান কাং সিনহারিকে কাজ থেকে রিজাইন করতে বলায় সিনহারি বলে সে এই কোম্পানির একজন ভালো এমপ্লয়ি আর সে রিজাইন করতে পারবে না। তো অন্যদিকে তৈমু সিনহারির ভাইয়ের ফোন থেকে তাকে ফোন করলে সিনহারি তো ফোন ধরে না, তাই তৈমু সিনহারির ভাইয়ের ফোনটা নিজের কাছেই রেখে দেয়। ভাই তৈমুকে জামাইবাবু বলে ডাকলে দূর থেকে সিনহারির মা বাবা সেটা শুনে বুঝতে পারে এর সাথেই হয়তো সিনহারির সম্পর্ক আছে, যা শুনে সিনহারির মা তো তৈমুকে 2-4 ঘা বসিয়ে দেয়। মা বাবাকে উত্তেজিত হতে দেখে সিনহারির ভাই তাদের জানায় তৈমু সিনহারির অফিসের কলিগ নয়, বরং গো ফুড কোম্পানির প্রেসিডেন্ট। তৈমু সিনহারিকে অনেক ফোন করে, কিন্তু সিনহারি ফোনের কোনো উত্তরই দিচ্ছিল না। ওদিকে ইয়ংসু সাংহোকে নিয়ে তার পিতার বাড়িতে যায়, কিন্তু ইয়ংসু জানতো সাংহোকে ডাকার পেছনে তার পিতার নিশ্চয়ই অন্য কোনো মতলব রয়েছে। কিন্তু ইয়ংসু দেখে তার পিতা সম্পূর্ণ বদলে গেছে আর সে তাদের সম্পর্ক মেনে নিয়েছে। ডিনার করে ইয়ংসু যখন সাংহোর সাথে বাড়ি ফিরছিল তখনই ইয়ংসু সাংহোর গাড়িতে একটা ডায়মন্ড রিং দেখতে পায়। তো রিংটা দেখে ইয়ংসু তো বুঝে যায় সাংহো সেটা তার জন্যই কিনেছে। ইয়ংসু রিং দেখে নেওয়ার কারণে সাংহো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হাঁটু গেড়ে ইয়ংসুকে বিয়ের জন্য প্রপোজ করে। তো অন্যদিকে সিনহারি সারাদিন পর তার ফোন খুললে সে দেখে ভাইয়ের ফোন থেকে ভয়েস মেসেজ এসেছে।
ভয়েস মেসেজে সে তৈমুর গলা শুনতে পেয়ে অবাক হয়ে যায়। তো তখনই সে তৈমুকে ফোন করলে তৈমু তাড়াতাড়ি সিনহারির কাছে চলে আসে। আর সারাদিন খোঁজাখুঁজির পর সিনহারিকে দেখে তৈমু দৌড়ে গিয়ে সিনহারিকে জড়িয়ে ধরে বলে, তুমি কখনো আমার থেকে দূরে যেও না। তৈমুর কথা শুনে সিনহারির চোখে জল চলে আসে। তো এরপর তৈমু সিনহারিকে নিয়ে তার বাড়িতে যায়। আর সেখানেই আমরা তৈমু আর সিনহারির মধ্যে একটা দারুণ রোমান্টিক মুহূর্ত দেখতে পাই, যেখানে তৈমু ও সিনহারি ভালোবাসায় একে অপরের মধ্যে হারিয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।